যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। সমস্ত রকম উপেক্ষা করে একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন না বলে এটাকে সিলেকশন বলা যায়, কারণ দুটো পার্টির মধ্যে একটা লড়াই চলছে, বিএনপি এবং জামাত। জামাতের সঙ্গে জুড়ে রয়েছে এনসিপি। ইউনূসের ইচ্ছা জামাত জিতে আসুক, তার জন্য তিনি একটা গণভোট করছেন। সেখানে হ্যাঁ এর জন্য তিনি সরকারি প্রচার মাধ্যমকে পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছেন এবং সব দলকে একেবারে মাঠে নামিয়ে দিয়েছেন, মানে জামাত এনসিপি কে মাঠে নামিয়ে দিয়েছেন। এখন প্রথম দিকে তারেক রহমান হ্যাঁ এর পক্ষে চাপ দিয়ে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি এ ব্যাপারে কিন্তু চুপ করে যান, তিনি আর কোনো কথা বলেননি। এখন ব্যাপারটা হচ্ছে, ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণ, সর্বাত্মক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই মতো সমস্ত দেশ কিন্তু এক সুরে গাইছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। কিন্তু সমস্ত দেশ, সমস্ত বিশ্বকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের জেদ বহাল রাখার জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, কেন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মানে থাকার তার প্রসঙ্গ আসছে, তাই পরে আসছি, তিনি একটা সিলেকশন করছেন, ইলেকশন নয় সিলেকশন। সেখানে জামাতকে তিনি নিয়ে এলে জামাতের থেকে প্রধানমন্ত্রী করে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা তার মনের গোপন ইচ্ছে আছে। আমি বলেছিলাম বহু আগে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। অনেক সময় আমিও ভুলভাল বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে ইউনূস গেল বলে। কিন্তু ইউনূস যাওয়ার পাত্র নয়। ইউনূস কিন্তু ওই চেয়ারে আমৃত্যু বসে থাকার একটা ফন্দি আঁটছেন। এই যে জামাত, ধরে নিন জামাত ইলেকশনে জিতে এলো, বিএনপি কি ছাড়বে? বিএনপি ছাড়বে না। এত বছর বাদে ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি হাত থেকে ট্রফিটা ছেড়ে দেবে? আর জামাত জানে যে আমি কোনোদিনও আর এই সুবর্ণ সুযোগ পাবো না, তো এই সুবর্ণ সুযোগ যেটা আমার সামনে এসছে সেটাকে আমার ধরতেই হবে। ফলে দুপক্ষের মধ্যে একটা কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? দেখুন, আওয়ামী লীগের হচ্ছে এক্সিস্টেন্সের প্রশ্ন। কিছু লোক তো পালিয়ে আছেন, যারা যারা আছেন তারা গ্রামাঞ্চলের মানুষ বেশি। এখন শহরে ম্যান টু ম্যান মার্কিং হয় না, করা যায় না, সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে ম্যান টু ম্যান মানে মার্কিং করে চলা হয়। ওই ফুটবলের ম্যান টু ম্যান মার্কিং যেটা আছে না, ওই ভোটের বাজারেও কিন্তু হয়। কোন বাড়ি থেকে ভোট দিতে গেল কে গেল না, সব কিন্তু হিসেব করা হয়। সুতরাং তারা এক্সিস্টেন্সের জন্য হয়তো ভোট দিতে যাবেন, সম্ভবত তারা ওই গণভোটে নাই ভোট দেবেন এবং যে যার এলাকা অনুযায়ী বাঁচার জন্য কেউ বিএনপি, কেউ জামাতকে ভোট দিতে পারেন। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি। এখন তাদের যা অবস্থা, আমি যদি এই অবস্থার মধ্যে পড়তাম আমিও হয়তো সেটাই করতাম, কারণ আমার কাছে পরিবার আগে, নিজের প্রাণ আগে। যা হারিয়েছি তো হারিয়েছি, যেটুকু আছে সেটুকু তো থাক, পরে যা হবে দেখা যাবে। এখন যখন এই ভোটে যে হারবে, ক্ষমতার কাছাকাছি গিয়েও যে মেডেলটা পাবে না বা ট্রফিটা পাবে না, সে কিন্তু অপর পক্ষকে ছাড়বে না, অপর পক্ষকে একেবারে তুলোধনা করতে চাইবে। আমি যে আপনাদেরকে বহুদিন আগে বলেছিলাম, আমি বরাবরই বলছি ভোট হবে না, ইলেকশন হবে না। ইলেকশন কিন্তু হচ্ছে না, সিলেকশন হচ্ছে। এটাকে বলুন সিলেকশন। তো যাই হোক, এই সিলেকশনে ইউনূস যাকে বেছে নেবেন
এখন বেছে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞাসা রয়েছে। আগেই উনি গিয়ে রেখে দিয়েছেন যে ফল প্রকাশে কিন্তু দেরি হতে পারে। তার মানে ইলেকশনে যে রিগিং গুলো হবে, আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে, সেইগুলো যদি দেখা যায় নায়ের পক্ষে যদি হয়, তাহলে পক্ষে ইউনিসের কাছে সেটা বিপদের কারণ হয়ে যাবে। ইউনিসের অবস্থা খারাপ হবে। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আর যদি হ্যাঁ হয়, সেখানে যদি বিএনপি এবং ভোটে যদি বিএনপি জেতে, তাহলে ইউনুসের কপালে অনেক দুঃখ আছে। আর জামাতকে যদি নিয়ে আসতে পারেন কোন রকমে, তাহলে উনি সেফ। কিন্তু 180 দিনের আগে উনি ক্ষমতা ছাড়বেন না, উনি বলে দিয়েছেন। ওই জন্যই উনি জাপান সফর না কোন সফরের একটা প্ল্যান করে রেখে দিয়েছেন, কারণ উনি তো থাকবেন। ওই 6 মাসটা এবার কত মাসে গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। এবার আসি যে ভোট পর্ব মিটে যাওয়ার পর দেখবেন, আমি যেটা বলেছিলাম, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। একবার বিএনপি আর জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এ বলবে ভোট রিগিং করেছে, ও বলবে ভোট রিগিং করেছে। ভোটটা শেষ হতে দিন, তাহলেই দেখতে পাবেন। আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে দূর থেকে বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, খেলা দেখুন, কিন্তু খেলা দেখার সময় হয়ে গেছে। এরা নিজেরা মারপিট করে মরবে। কিন্তু ভারত কি করবে? ভারত এতদিন ধরে শুধু চুপটি করে অপেক্ষা করছিল। আমি বারবার বলেছি, ভারত চাইছে ভোটটা হয়ে যাক, নির্বাচনটা কি হয় দেখা যাক। নির্বাচন যখন প্রহসনে দাঁড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি যখন হয়নি, ভারতের একটাই অনুরোধ ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা যখন হয়নি, নরেন্দ্র মোদী কিন্তু উপেক্ষা হলেন না। এমন কেউ নেই বিশ্বে তাকে উপেক্ষা করেছে, তিনি তার জবাব দেননি। সুতরাং ইউনূসের কপালে কিন্তু এই উপেক্ষার উপযুক্ত জবাব কিন্তু অপেক্ষা করছে। এখন সময় বলে দেবে কবে, কিভাবে এবং কোন প্রকারে। আর কখনোই আশা করবেন না যে 3-4 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা প্ল্যান বি প্ল্যান সি যে কোনো একটা আরম্ভ হয়ে যাবে। সময় লাগবে। নরেন্দ্র মোদী সময় নেন, কিন্তু যা করেন পাকাপোক্ত করেন। আজ 9 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করে তিনি 18% নিয়ে এসছেন, যেটা এখনো নেগোসিয়েশন চলছে। আমি বরাবর বলে যাচ্ছি ওটা 12 থেকে 15% নামবে, এখনো বলছি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে আসবেন। আর আপনাদের ইউনূস কি করলেন? ইউনূস তিনি একেবারে পায়ে পড়ে তিনি একটা গোপন একটা এগ্রিমেন্ট করলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর আমাদের যে এগ্রিমেন্ট হচ্ছে, আমরা তো পরিষ্কার জনগণের সামনে তুলে দিচ্ছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি? ভারত মানে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে একেবারে কলোনি বানিয়ে দিচ্ছে আমেরিকার। আমার কাছে শুনুন কি কি আছে ওই এগ্রিমেন্টের মধ্যে। আপনার ভুট্টা নিতে হবে, চাল নিতে হবে, গম নিতে হবে, চিনি নিতে হবে, সয়াবিন নিতে হবে, এবং যে ধানের বীজ, মডিফাইড ধানের বীজ আপনাদেরকে বসাতে, চাষিদের বসাতে হবে। এই মডিফাইড ধানের বীজ কি? একবার যদি ওই বীজ আপনি মাটিতে পোতেন, ওই বীজের থেকে কিন্তু বীজ হয় না। আমাদের যেমনি সাধারণ আমরা যা চাষ করি, বীজের থেকে আমরা বীজ নিয়ে নিই, বার করে নিই। জেনেটিক্যালি মডিফাইড যে বীজগুলো আছে, তাতে কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে কিন্তু আমেরিকা থেকে বীজ আনতে হবে। তার মানে আমেরিকার কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন। আমেরিকা যদি আপনাকে বীজ না দেয়, তাহলে আপনার দেশে শস্য ফলবে না। আর যে জমি এখন ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ যেখানে পুঁতবেন, সেটা পুরো যাকে বলে বাংলা ভাষায় বাঁজা জমি হয়ে যাবে। ওখানে আপনি যাই চাষ করুন না কেন, সে চাষ হবে না। ধান চাষ তো হবেই না, ভুট্টা চাষও হবে না। এবার এই যখন অবস্থা হবে, আমেরিকা থেকে আনার খরচা এবং এই মডিফাইড জেনেটিক্যালি মডিফাইড যে বীজ এবং ওই গরুর দুধ
মাংসাশী গরুর দুধ যেটা পাঠানো হবে এবং শাকসবজি যা পাঠানো হবে সব কিন্তু আমেরিকার কাছ থেকে নিতে হবে, না চীনের কাছ থেকে নিতে পারবে, না ভারতের কাছ থেকে নিতে পারবে। ভারতের কেউ যাবে আসবে না, ভারত পাঠাবে না। এই যে ভারত $3.5 ট্রিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করলো, এই আমেরিকার সঙ্গে $3 ট্রিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট করলো, এছাড়া আপনার কি বলে ব্রিটেনের সঙ্গে হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের কলম্বোর সঙ্গে হয়েছে, রাশিয়ার সঙ্গে হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, সবার সঙ্গে হয়েছে। ভারতের তো অসুবিধে নেই। বাংলাদেশে কি 10-12 বিলিয়নের মাল গেল কি না গেল ভারতবর্ষে কেউ যায় আসে না। ভারতবর্ষ দিয়ে যাচ্ছিল কেন? যে ঠিক আছে সন্তুষ্ট রাখো যদি কোনো কাজ হয়, কিন্তু যে টেরা সে তো টেরাই। ওর আজন্ম এখানে থাকার একটা খায়েশ জন্মেছে। তো যতক্ষণ না পশ্চাৎ দেশে একটা কঠিন লাথি পড়ছে ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু যাবার বান্দা নন। আর এই একটা নির্বাচনকে ঘিরে যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার কথা মিলিয়ে নেবেন আজকে, সেটা 1 মাস বাদে হোক 2 মাস বাদে হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একটা চরম মাত্রা নেবে তখন দেখবেন ভারতের ভূমিকা। নরেন্দ্র মোদী তখন ওই দেশে ঢুকে কি তাণ্ডব করেন সেই দিন আপনারা নরেন্দ্র মোদীকে চিনবেন। আর ইউনূসের কি হাল হবে সেদিন ইউনূস দেখবে। এখন কাউকে পাত্তা দিচ্ছে না, ওর চোখের সামনে একটা পর্দা এসে গেছে, সেটা হচ্ছে আপনার ক্ষমতার পর্দা। সেই পর্দাকে সে সরাতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে একটা দুঃস্বপ্ন গ্রাস করে ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ভোটের মাঠে এবং ভোটের ময়দানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো আওয়ামী লীগ এই নির্বাচনে কি ভূমিকা পালন করবে, আওয়ামী লীগ কাদেরকে সমর্থন দেবে, কিংবা আওয়ামী লীগ ভোটাররা কোন পক্ষে যাবে, অথবা দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী যে দলগুলো রয়েছে বিএনপি এবং জামাত, এর প্রার্থীরা আওয়ামী লীগের ভোট আকর্ষণ করার জন্য কি কি চেষ্টা করবে এবং তাদের দ্বারা আওয়ামী লীগ মূলত ইনফ্লুয়েন্স হবে। আমরা যদি গত 17 মাসের চিত্র দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তারা বিএনপি। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যারা মামলা করেছে বিএনপি, বাড়িঘর লুট, তাদের সহায় সম্পত্তি লুট এবং তাদেরকে সামাজিকভাবে অপদস্থ করা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে গৃহহীন হয়ে আছে, পালিয়ে আছে, বাস্তুচ্যুত হয়েছে মূলত বিএনপির ভয়ে। এটা হলো একেবারে সত্য কথা। এখন এই অবস্থাতে বিএনপির লোক যদি আশা করে আওয়ামী লীগের ভোট তাদেরকে দিবে, আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব হবে, এটা শেখ হাসিনা দূরে বসে বা যারা দেশের বাইরে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা এই যে বিএনপির যে তাপ চাপ মাঠে ঘাটে ময়দানে যা কিছু হচ্ছে এটা তারা টের পাচ্ছেন না। বাংলাদেশে যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন তারা বুঝতে পারছেন যে তারা বিএনপির দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যে সুবিধাভোগী শ্রেণীগুলো রয়েছে যারা গত 15 বছর ধরে বিভিন্ন মার্কেটের সভাপতি সেক্রেটারি হচ্ছিল, ফুটপাত দখল করে রাখছিল, প্রশাসনে দালালি করছিল, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে, এরকম লোকের সংখ্যা কম করে হলো 20 থেকে 30 লাখ। এই যে 20 থেকে 30 লাখ যারা কোনো কাজ করতো না, শুধু দালালি করত, চাঁদাবাজি করত, দল ক্ষমতা আছে এটা ব্যবহার করে তারা চলত। এবং এটা যদি আপনি আস্তে আস্তে নিউক্লিয়াসের দিকে নিয়ে আসেন যে 20 লাখ লোক ধরুন এইভাবে দালালি করে চলতো, 20 লাখের লোকের মধ্যে মেজর স্টেক হোল্ডার হয়তো ছিল 1 লাখ। যেমন একজন কন্ট্রাক্টর, সে 80% টাকা খেয়ে ফেলতো আওয়ামী লীগের নেতা, আর তার আশেপাশে যারা দালাল, পিয়ন, ড্রাইভার সব মিলিয়ে ধরুন তাকে কেন্দ্র করে হয়তো 10 জন, কোনো কোনো ক্ষেত্রে 20 জন, কোনো কোনো ক্ষেত্রে 1000 জন লোক, তারা এই বাকি 20% ভাগযোগ করে খেতে এবং মনে করতে এইভাবে তাদের জীবন যাবে। গত 17-18 মাসে এই তাদের সবগুলো সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য বিএনপির যারা লোকজন তারা নিয়ে নিয়েছে। আর এই লোকগুলোর যে সহায় সম্পত্তি, স্ত্রী, পুত্র, সন্তান থেকে শুরু করে যা কিছু রয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অবস্থায় তারা রয়েছে। প্রত্যেকটা পরিবারে
রীতিমতো বিষাদ, ভয়, আতঙ্ক এবং ইজ্জত হারানোর আশঙ্কা। স্বামী পালিয়ে গেছে, স্ত্রী রয়ে গেছে। স্বামী পালিয়ে গেছে বা পিতা পালিয়ে গেছে, তার যুবতী কন্যা, সুন্দরী কন্যা রয়ে গেছে ঘরের মধ্যে। সেই সুন্দরী কন্যার জীবন যৌবন সবই অন্যের করুণার উপর নির্ভর করছে, এবং ইতিমধ্যে অনেকেই গনিমতের মাল হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। এই বেদনা, এই কষ্ট আওয়ামী লীগের লোকের মধ্যে যেভাবে ডানা বেঁধেছে, এটা ভোটের মাঠে কি প্রতিক্রিয়া তৈরি করবে এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই। এই গেল এক। 2 নম্বর হলো যে এখানে ম্যাটিকুলাসলি জামাত খুব কৌশলী ভূমিকা পালন করেছে। তারা নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের লোকদের সাথে যোগাযোগ করেছে, ক্ষেত্র বিশেষে সাহায্য করেছে বা করার চেষ্টা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, এবং তাদের যাকে বলা হয় মনের যে দুঃখ দূর করার জন্য নানা মিষ্টি মিষ্টি কথাবার্তা বলেছে, এবং একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে তাদের মনকে বিষিয়ে তুলেছে। এ দৃশ্য টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ঢাকা শহর থেকে সব জায়গাতে। কাজেই আওয়ামী লীগের ভোট, এই ভোটের ময়দানে কিভাবে মুভ করবে আর মুভ করলে কোন দিকে মুভ করবে এটা আপনারা বুঝে নেন। দ্বিতীয় ঘটনা, আমরা যেটা জানি যে তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের একটা ইতিবাচক সম্পর্ক হয়েছে, এবং ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি বাংলাদেশে এসেছেন। এজন্য জামাত এবং অন্যান্য যারা বিএনপি বিরোধী শক্তি, তাদের বক্তব্য হলো তাহলে আর আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ কি? যেই লাভ সেই কদু। আওয়ামী লীগ ভারতের দালালি করেছে, তারেক রহমান সাহেব ভারতের দালালি করবেন, এবং আমরা যে শেখ হাসিনাকে এত কষ্ট করে তাড়ালাম, তো তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার সঙ্গে সঙ্গে যদি সেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে তিনি এনে পুনর্বাসিত করেন, তাহলে আর রাজনীতি করে লাভটা কি? কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? শেখ হাসিনা চাইলে কি তার ভোটাররা তারেক রহমান সাহেবকে ভোট দেবেন? বা লন্ডন প্রবাসী, দিল্লি প্রবাসী, কলকাতা প্রবাসী যারা নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বিরুদ্ধে পাহাড় সম দুর্নীতির অভিযোগ, যাদের চেহারা সুরত দেখলে দেশের যারা জনগণ তারা বমি করে দেয়, যাদের কথা শুনলে আওয়ামী লীগের লোকজন, যারা নিরীহ লোকজন, তারা জুতোয়া পিটা করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেরা বলা বলি করছে জীবনে কিচ্ছু চায়নি আল্লাহ, অমুক তমুক, যারা আমাদের হক নষ্ট করে এখন বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে থুতনি ঝুলাচ্ছে, মুখ ঝুলাচ্ছে, ঠোঁট ঝুলাচ্ছে। জীবনে যদি কোনো সুযোগ পাই ওকে একটা পাড়া দেব, ওর কানটা মলে ওর 2 গালের দুটা কষাইয়ে চর বসাবো, এতটুকু শুধু চাই। এইভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, যারা বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছেন, তারা এই পলাতক যে সমস্ত দেশের বাইরে দুর্নীতিবাজ লোকজন রয়েছেন, তাদের ব্যাপারে তাদের বক্তব্য এইরকম। ফলে রাজনীতি যে মেরুকরণ, সেই মেরুকরণে আওয়ামী লীগের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ, চিহ্নিত গলাবাজ, যাদের কারণে গত 15টি বছরে আওয়ামী লীগের সর্বনাশ ঘটেছে, শেখ হাসিনার সর্বনাশ ঘটেছে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতাকর্মীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে, অনেকে মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছে। এই ট্র্যাজেডি কখনো আওয়ামী লীগের লোকজন ভুলতে পারবে না। 75-এর 15 আগস্টে যে দুর্ঘটনা জাতীয় জীবনে ঘটেছে, সেটা আওয়ামী লীগের মানুষজন, তখন ছোট অর্থনীতি ছিল, অতটা বুঝতে পারেনি। কিন্তু এবার যখন কারাগারে রমেশ বাবু মারা গেলেন, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র শীল বোধ হয়, মির্জা ফখরুল ইসলাম সাহেবের ওই আসনে 5 বারের এমপি, কাকা বাবু ডাকতাম। মানুষ ওনার এলাকার লোকজন বলতে পারবেন, কিন্তু আমি তাকে আপাত মস্তকে একজন মৃত্যুব্যয়ী, সৎ, ওয়েল বিহেভড মানুষ হিসেবে দেখেছি। এই বৃদ্ধ মানুষটি যখন মন্ত্রণালয়ে বসতেন, তখনই তিনি দুপুরে মন্ত্রণালয়ের কোনো খাবার খেতেন না, চিড়ে এবং দই খেতেন, এবং তার নিজের হাতের বানানো চিড়া এবং দই এবং কলা, এই খাবারও তিনি দেশের বাইরে যখন বেড়াতে যেতেন, ওখানেও তিনি হোটেলে নিয়ে যেতেন। যখন তার কাছে যেতাম, প্রথমে বলতেন বাবা আসো, বসো। সব কাজকর্ম বাদ দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে বিভিন্ন কথা বলতেন যে রাজনীতির এত অধঃপতন কেন, মানুষ কেন দুর্নীতি করে, কেন খারাপ কাজ করে। তার প্রতিদ্বন্দ্বী, মানে ওখানে প্রতিমন্ত্রী যিনি ছিলেন মাহবুবুর রহমান, মারা গেছে, আল্লাহ মাফ করুক, দুনিয়ার দুর্নীতিবাদ ছিলেন। তিনি খুব প্রকাশ করতেন যে নেত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন, বাবা আমি তো কাজ করতে পারছি না, এই অবস্থা।
সেই মানুষটি দুর্নীতি করেননি, তাকে জেলে যেতে হয়েছে। কে তাকে জেলে নিল বলেন তো? কে তাকে জেলে নিল? আর জেলে নেওয়ার পর এই বৃদ্ধ মানুষটিকে, প্রায় 90 বছর বয়স্ক বৃদ্ধ মানুষটিকে হাত বেঁধে তারপরে হ্যান্ডকাপ পরিয়ে তাকে কারাগারে নেওয়া হলো এবং সেই কারাগারে তিনি মারা গেলেন। এই বেদনা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কিভাবে পোষাবেন? এই দায় এনসিপি তো তাকে জেলে নেয়নি, জামাত তো তাকে জেলে নেয়নি, জেলে কারা নিল বলেন? কি কারণে তাকে জেলে যেতে হলো? ওই যে দেখেন সাবির হোসেন চৌধুরীর মতো একজন সৎ মানুষ, রফিকুল ইসলাম, বীর বিক্রম, মেজর রফিক, গিয়ে দেখেন তো চাঁদপুরে এতবার 6-7 বার এমপি হয়েছেন, কোনো দুর্নীতি করেছেন কিনা? কেন এই যে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব সাবেক পূর্তমন্ত্রী ছিলেন, বৃদ্ধ বয়সে কি অসহায় অবস্থায় তাকে সেই জেলখানাতে থাকতে হয়েছে, কোনো মতে প্রাণ নিয়ে তিনি বেঁচেছেন, হয়তো বাঁচবেন না। এরপর আপনি চিন্তা করেন কামাল আহমেদ মজুমদার, বয়স্ক মানুষ, আপনি কামাল আহমেদ মজুমদার কি দুর্নীতি করেছেন বলেন তো? ইনি তো মানে একমাত্র সাভারই তো তার কয়েক হাজার বিঘা জমি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে সেই 80-র দশকে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস কোম্পানির মালিক সেই কামাল মজুমদার কি করেছেন বলেন তো? হোয়াট হি হ্যাজ ডান? কেন তাকে এইভাবে জেলে থাকতে হচ্ছে? এইভাবে আসলে মানে আওয়ামী লীগের যে সকল লোকজন 2 হাতে টাকা কামিয়েছে, মানুষকে ডিস্টার্ব করেছে, যাদের কথায় মানুষ বিরক্ত হয়েছে, তাদের তো একটা পশমও কেউ স্পর্শ করতে পারেনি। তারা তো সেই ঢাকা এয়ারপোর্ট দিয়ে বিমানে চলে গেছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে চলে গেছে। আর যে সমস্ত মানুষ সৎ অনেস্টি, ওই যে মিস্টার মান্নান, আব্দুল মান্নান পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তাকেও তো জেলে যেতে হয়েছে। তো এই যে অবস্থা, সেই অবস্থার কারণে যা চলছে বাংলাদেশে, আওয়ামী লীগের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে যাকে বলা হয় রীতিমতো টকবগে যে ক্ষোভ বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের কারণে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কাকে ভোট দিবেন, কিভাবে দিবেন, কবে দিবেন, এ কথা নিয়ে আমরা যতই আলাপ আলোচনা করছি না কেন, আওয়ামী লীগের বেদনা কিন্তু দূর হচ্ছে না। আমার বিশ্বাস, যদি আওয়ামী লীগের কোনো রকম সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে তারা এই ভোট কেন্দ্রে প্রাণান্ত চেষ্টা করবে না যাওয়ার জন্য। আর অন্যদিকে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে তারা প্রচার চালাচ্ছে যে নো ভোট, নো ভোট, নো ভোট, মানে যেখানে নৌকা প্রতীকে নেই সেখানে আমরা কি ভোট দিতে যাব, ভোট দেব না। এবং তিনি আহ্বান জানিয়েছেন ভোট বর্জনের। তো এই যে বেদনা, এই যে কষ্ট, তার সঙ্গে সঙ্গে এই যে ভোট বর্জনের যে আহ্বান সজীব ওয়াজেদ জয়ের, এটা কিভাবে ক্রিয়া করে, প্রতিক্রিয়া করে এবং ভোটের দিন কি দৃশ্য তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।